সো তাহলে দেখ এই যে ডিসপারসিভ রেপ্লিকেশন মিন্স যখন একটা ডিএনএ দুটো স্ট্র্যান্ডে কিছু ছোট ছোট ফ্র্যাগমেন্ট ফর্ম করছে এন্ড সেই ফ্র্যাগমেন্ট গুলো নতুন নতুন প্রাইমার সিনথেসিস করে they form two new strands, and as a result these two newly formed strands join with each other to form a double helical structure. So the dispersive replication on the basis of their mechanism আমরা বলতে পারি যে দুটো স্ট্র্যান্ডে যত নতুন প্রাইমার সিনথেসিস হয় that means they carry new kind of genetic information. তাহলে এখন যে নতুন ডিএনএটা তৈরি হলো সেই ডিএনএটা তো সবথেকে বেশি এফিশিয়েন্ট isn't it? তাহলে higher organism should follow this dispersive mode of replication যেহেতু এখানে প্রত্যেকটা জেনারেশনে নতুন ডিএনএ ফর্ম হচ্ছে নতুন প্রাইমার সিনথেসিস হচ্ছে ডিএনএ দুটো স্ট্র্যান্ডে তাহলে they result in the formation of well developed DNA, but still higher organism do not follow this dispersive replication. What is the reason? কেন ওরা dispersive replication কে follow করে না? Any guess? Please write down the answer in the chat box. Why they do not follow dispersive replication? First, okay, dispersive replication কেন ফলো করে না তার রিজনই এই যে প্রত্যেকটা জেনারেশনে নতুন ডিএনএ ফরমেশন হওয়া মানে তাহলে ডিএনএ প্রত্যেকটা জেনারেশনে নতুন ইনফরমেশন ক্যারি করবে তার ফলে ডিএনএ যে স্টেবিলিটি সেটা এখানে প্রিজার্ভ হবে না তার মানে প্রত্যেকটা জেনারেশনে নতুন ভ্যারিয়েশন রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ নিউ স্পিসিস তাহলে স্পিসিস ডেফিনিশনে আমরা দেখেছিলাম যে স্পিসিস মানে তার কন্টিনিউইটি সে মেনটেন করতে চায় বাট ডিউরিং দ্যাট প্রসেস ওর কন্টিনিউইটি মেনটেন হয় না আর তাই একে আমরা বলছি though it is a very modern type of replication but still higher organism follow করে না clear তাহলে higher organism সেই জায়গা থেকে মেইনলি যে মোডটা ফলো করছে দ্যাট ইজ সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন তো তাহলে এই যে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন সেটাকে বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন সময় প্রুভ করে দেখিয়েছিলেন এন্ড আজকে তার ওই ইয়ার বা কোন সায়েন্টিস্ট কখন কোন অর্গানিজমস এর উপর কিভাবে প্রুভ করেছিলেন সেটা আমরা দেখে নেব so there were different kind of experiment to show semi conservative replication and এই জায়গা থেকে আমরা আমাদের কপিতে চারটে কলাম করব ফার্স্ট কলামে আমরা রাখছি এক্সপেরিমেন্ট সেকেন্ড কলাম ইয়ার রাইট থার্ড কলাম অর্গানিজম and the fourth column is isotope the experiment year organism and isotope তো একদম প্রথম আমরা যদি দেখি এই এক্সপেরিমেন্টটা সবথেকে ওয়েল ডেভেলপড এভিডেন্স যিনি এক্সপেরিমেন্টালি প্রুভ করেছেন তিনি হলেন সায়েন্টিস্ট Michelson and Stahl. Right? And even Michelson and Stahl তারা যখন এক্সপেরিমেন্ট করলেন in the year of 1958 তারা কিন্তু ই কোলাই এর উপর কাজ করেছিলেন এবং এই যে ইশরিকিয়া কোলাই তার উপর যখন কাজ করা হলো সেখানে কিন্তু তারা যে আইসোটোপটা ইউজ করেছিলেন দ্যাট ইজ N15 and N14
14 এই আইসোটোপটা তারা ইউজ করেছিলেন, রাইট? এবার দেখ ইকোলাই তোরা জানিস এটা প্রিমিটিভ অর্গানিজম, বাট এই ইয়ারে এই 1958 এ সায়েন্টিস্ট টেলর তিনিও এক্সপেরিমেন্ট করেছিলেন, and that is known as Taylor's experiment 1958 এ, but তার এক্সপেরিমেন্টাল মেটেরিয়ালটা ছিল আলাদা, and that is Picia fava. ক্লিয়ার? and সেইখানে তারা যে আইসোটোপটা ইউজ করলেন that is H3TDR, H3TDR, right? এখনো হসপিটালে? আচ্ছা, তো তাহলে দেখ টেলর ইন দ্য ইয়ার অফ 1958 এ ভিসিয়া ফাভার উপর এক্সপেরিমেন্ট করলেন, and H3TDR এই আইসোটোপটাকে তিনি ইউজ করেছিলেন, বাট আবারও এই সেম আইসোটোপকে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রেও অ্যাপ্লাই করেছিলেন সায়েন্টিস্ট কেয়ান, CAIRNS, and সেটা ছিল ইন দ্য ইয়ার অফ 1963 তিনি ই কোলাইয়ের ওপর এই সেম আইসোটোপ ইউজ করলেন, রাইট? তো তাহলে এখান থেকে আমাদের যখন কোয়েশ্চেনস গুলো দেবে তোদের স্পেসিফিক্যালি যখন কোন একটা অর্গানিজম বলে দেবে তার রেসপেক্টে কোন আইসোটোপ বা ইয়ার বা এই হিসাবে কোয়েশ্চেনস গুলো থাকে। তো এই তিনটে ইনফরমেশন কিন্তু এখানে ভালো করে করে রাখিস, ঠিক আছে? তো তাহলে দেখ এরপর আমরা যাচ্ছি মেকানিজম অফ রেপ্লিকেশন। So replication of this DNA is a very complex process, we know, and during that process, it produces its exactly identical copy. But এই যে exactly identical copy তৈরি যখন করছে সেখানে কিন্তু different type of enzyme as well as factors are involved, right? And এই যে different টাইপের এই মেকানিজমে এই different টাইপের enzyme, different type of factor এরা যে factors are involved, and তাদের the sum total integrity, these together constitute the DNA replicase system. এরা সবাই মিলে একটা সিস্টেম তৈরি করে যাকে আমরা বলছি DNA replicase system, or it is also known as repliosome. তাহলে repliosome কাকে বলবি?
না এই যে ডিএনএ সিনথেসিস রেপ্লিকেশন প্রসেসে ডিফারেন্ট টাইপের এনজাইম অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাক্টর তারা ইনভলভ, আর এদের সবাইকে একসাথে নিয়ে যে সিস্টেমটা তৈরি হয়েছে তাকেই আমরা বলবো ডিএনএ রেপ্লিকেজ সিস্টেম অর রেপ্লিসোম, রাইট? তো মনে রাখবে বিভিন্ন অর্গানিজমস এর ক্ষেত্রে এই ডিএনএ রেপ্লিকেশনের টাইমটা কিন্তু ভ্যারিয়েবল। লাইক আমি যদি বলি ইকোলাই মানেই তোরা জানিস প্রিমিটিভ অর্গানিজম, এবং তার যে ডিএনএ তাকে আমরা কি বলি, তার যে মানে মেটেরিয়ালটা, নিউক্লিক মেটেরিয়ালটা, তাকে আমরা বলছি নিউক্লিয়েড, ইজন্ট ইট? নিউক্লিয়েড অর জেনোফোর। তো এই যে ইকোলাই দ্যাট হ্যাজ 4.6 into 10 to the power 6 base pair, তাহলে তার টোটাল বেস পেয়ার 4.6 into 10 to the power 6 বেস পেয়ার, and টোটাল এই রেপ্লিকেশন করতে তার টাইম লাগছে 38 মিনিট, রাইট? তাহলে আমার এই যে রেপ্লিকেশনটাতে সেখানে কিন্তু পুরো ইকোলাই এর ক্ষেত্রে এই রেপ্লিকেশনটা কমপ্লিট হতে সময় নিয়ে নিল 38 মিনিট, রাইট? তো এবার দেখ এই যে ডিএনএ রেপ্লিকেশন যখন আমরা দেখছি, তো ইকোলাই এর ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশনটা স্টার্ট হয় যে পার্টিকুলার জায়গা থেকে, সেই সাইটটাকে আমরা নাম দিয়েছি অরি সি, অরি সি। So ORIC is the initiation site. Initiation site যেখান থেকে রেপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হচ্ছে তাকে আমরা বলবো ORIC। and এর সাথে আমরা বলছি আরো একটা সাইট আছে যাকে আমরা বলছি টার, and টার denotes টার্মিনেশন সাইট। তাহলে ORIC হয়ে গেল ইনিশিয়েশন and টার হয়ে গেল টার্মিনেশন সাইট। Clear? And please remember, this is a expensive process because এখানে different kind of enzyme কাজ করছে, এবং এই যে এনজাইম গুলো কাজ করার সাথে সাথে এদের কিন্তু প্রচুর পরিমাণ এনার্জি লাগে। এখানে এক্সপেন্সিভ মিনস এনার্জি এখানে খরচ হচ্ছে, এটিপি খরচ হয়, আর যেহেতু এখানে এটিপি খরচ হয় তাই একে আমরা বলছি এক্সপেন্সিভ প্রসেস। Clear? So this DNA replication is an expensive process due to ATP expenditure, ATP খরচ হবার জন্য। ক্লিয়ার? তো তাহলে এবার যদি আমরা এই রেপ্লিকেশনের স্টেপ বাই স্টেপ যদি স্টাডি করি, রেপ্লিকেশন মেকানিজমকে যদি আমরা স্টেপ ওয়াইজ স্টাডি করি, তাহলে দেখ সেখানে একদম ফার্স্ট যে স্টেপ, দ্যাট ইজ recognition of initiation point. Recognition of initiation point. ফার্স্ট কোথা থেকে এই রেপ্লিকেশনটা শুরু হবে সেটা যেখানে আমরা স্টার্ট করছি তাকেই আমরা বলছি রেকগনিশন, রেকগনিশন অফ ইনিশিয়েশন পয়েন্ট। নাম্বার 2, unwinding of DNA duplex, unwinding of DNA duplex। এই প্রসেসটার মানে কি না, আমার এই যে ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড ছিল, তো এই দুটো ডাবল স্ট্র্যান্ডকে আনওয়াইন্ড হতে হবে। তো তাহলে যে প্রসেসে যে স্টেপে এটা হচ্ছে তাকেই আমরা বলছি আনওয়াইন্ডিং। এরপরে দেখ থার্ড স্টেপকে আমরা বলছি সিনথেসিস অফ আরএনএ প্রাইমার, সিনথেসিস অফ আরএনএ প্রাইমার। ফোর্থ স্টেপ চলে আসছে ফরমেশন অর ইলংগেশন, formation or elongation of new
DNA strand, formation or elongation of new DNA strand. Clear? And the fifth one, removal of RNA primer and joining of Okazaki fragment and joining of Okazaki fragment. Clear? So these are the 5 steps of DNA replication. So now আমরা প্রত্যেকটা স্টেপকে তো দেখবই, বাট তার আগে ঝট করে দেখে নেব যে এই টোটাল 5টা স্টেপকে রান করানোর জন্য এখানে যে এনজাইম গুলো বা যে ফ্যাক্টর গুলো কাজ করছে তাদের নাম অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশন। সো খাতাতে আমরা এরপরে চলে যাচ্ছি enzyme or factor and their function. So total যদি আমরা দেখি এখানে আমরা প্রায় 9 types of enzyme as well as protein factor কে আমরা এখানে পয়েন্ট আউট করে থাকি। and তার মধ্যে একদম প্রথমে যাকে আমি রাখছি তার নাম initiator protein. Initiator protein. Clear? Initiator protein এই নামটা শুনেই তোরা বুঝতে পারছিস না যে প্রোটিনটা পার্টিকুলার কোনো একটা কিছুকে ইনিশিয়েট বা স্টার্ট করে, তাই না? তো এই ক্ষেত্রে ওর ফাংশনের একটুখানি আমরা লিখবো, প্লিজ রাইট ডাউন, টু রেকগনাইজ দ্য পয়েন্ট অফ অরিজিন, টু রেকগনাইজ দ্য পয়েন্ট অফ অরিজিন, recognize the point of origin. Clear? Second point, second আমরা রাখছি helicase or unwindase. Second enzyme, helicase or unwindase. So এই যে helicase or unwindase helps, please write down, নামটা শুনেই বুঝতে পারছিস, unwind the DNA duplex. DNA যে দ্বিতন্ত্রী স্ট্রাকচারটা ছিল তাকে খুলতে সাহায্য করে। So please write down, to unwind the DNA duplex by breaking the hydrogen bond. To unwind the DNA duplex by breaking the hydrogen bond. Follow? The third one, আমরা রাখছি topoisomerase. Topoisomerase or gyrase. Topoisomerase or gyrase. তাহলে এখানে লেখ to cut, cut and to reanneal. Reanneal মানে জোড়া লাগানো। Reanneal the DNA strand. The DNA strand in order to relax, supercoil, in order to relax the supercoil. আমি আবার রিপিট করছি, to cut and to reanneal the DNA strand in order to relax the supercoil.
right? The fourth one, SSBP. SSBP. SSBP পুরো নাম আমরা জানি, it is single strand binding protein. SSBP পুরো নাম single strand binding protein. তো পাশে লিখে রাখবো, to retain the strand in single stranded condition during replication হলো। তাহলে এই যে ডিএনএ ডাবল হেলিক্স তারা যখন খুলে গেছে, তাহলে দুটো স্ট্র্যান্ড আলাদা আলাদা, এটা একটা স্ট্র্যান্ড আর এটা একটা স্ট্র্যান্ড। তাহলে জেনারেলি এই দুটো সিঙ্গেল স্ট্র্যান্ডকে সাপোর্ট দিচ্ছে এই এসএসবিপি, রাইট? The next one, number 5, RNA primase. The fifth one, RNA primase. RNA primase এর পাশে লেখ to synthesize RNA primer in 5' 3' direction. To synthesize RNA primer in 5' 3' direction. 5' 3' direction এ RNA primer synthesis করে। Clear? Next, আমরা দেখতে পাই the sixth one is DNA polymerase 1. DNA polymerase 1. Follow. So this DNA polymerase 1, please write down, to fill the gaps, to cut the RNA primer, comma, proofreading কি আমি বলছি একটু বাদে, to repair the DNA, proofreading, comma, to repair the DNA. Follow. This is the key enzyme. This is the key, K-E-Y, key enzyme. এটা DNA polymerase 1 কিন্তু very important enzyme এই replication এর জন্য। And now DNA pol 2, actually DNA polymerase কে তিনটে টাইপে ডিভাইড করা হয়েছে, 1, 2, 3। তো নাম্বার 7 আমি বলছি DNA pol 2। তো তার ফাংশনালি it helps to repair the DNA, helps to repair the DNA repair এ এই এনজাইমটা কাজ করে। And number 8, DNA pol 3, DNA pol 3. So DNA pol 3 পাশে লেখ to synthesize the DNA strand, in 5' 3' in 5' 3' by adding nucleotide at 3' end of primer, at 3' end of primer.
and proofreading and proofreading. Follow. And number 9 is DNA ligase. DNA ligase. DNA ligase. So please write down to join the knee. To join the knee or cuts. CUTS cuts in DNA. DNA তে যে গ্যাপ গুলো হয় সেই গ্যাপ গুলোকে এখানে ফিল করে এই DNA লাইগেজ। ক্লিয়ার? সো তাহলে এই যে টোটাল 9টা এনজাইম অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাক্টর হেল্পস ইন রেপ্লিকেশন। আর এরা সবাই একসাথে মিলে যে স্ট্রাকচারটা তৈরি হলো তাকেই আমরা বলছি DNA replicase system or replisome, right? So now আমরা যাব steps এর individual way তে, but before starting that mechanism just আমাকে একটু বল এই প্রত্যেকটা এনজাইম গুলোর ফাংশন নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? Please mention in the chat box. Okay, এই জায়গা থেকে স্টার্ট করার আগে একটা পার্ট একটুখানি লিখবো আমরা। ওই যে আমি বলছিলাম যে ডিএনএ পলিমারেজ, সেই ডিএনএ পলিমারেজ 1 এটাকে আমরা বলি কর্নবার্গ এনজাইম। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ 1 দিস ইজ অলসো নোন অ্যাজ কর্নবার্গ, KORNBERG, কর্নবার্গ এনজাইম। ক্লিয়ার? Because this enzyme was discovered by scientist Arthur Kornberg. এই এনজাইমটা ডিসকভার করেছিলেন সায়েন্টিস্ট আর্থার কর্নবার্গ, ARTHUR, আর্থার কর্নবার্গ। এন্ড এই এনজাইমটার একটা লার্জ ফ্র্যাগমেন্ট আছে আর একটা স্মল ফ্র্যাগমেন্ট আছে, একটা বড় অংশ একটা ছোট অংশ রয়েছে। তো এই যে লার্জ ফ্র্যাগমেন্ট, this large fragment is known as clinofragment. Please write down the term. Clino, KLENOW, clinofragment, right? And is a clinofragment, it has 5' 3' polymerase activity and 3' 5' exonuclease activity. তাহলে আমি কি বললাম, এই যে ক্লিনোফ্র্যাগমেন্ট তার 5' 3' ডিরেকশনে পলিমারেজ অ্যাক্টিভিটি শো করে and 3' 5' ডিরেকশনে ও এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি শো করে। ক্লিয়ার? বাট মনে রাখবি যে ডিএনএ পলিমারেজ 2 and ডিএনএ পলিমারেজ 3, 2 আর 3 এই দুটো কিন্তু আর্থার কর্নবার্গ ডিসকভার করেননি। These two were discovered by Thomas Kornberg, THOMAS, Thomas Kornberg. Clear? তো তাহলে এই দুটো টার্ম কিন্তু একটু আমরা মনে রাখছি। So now আমরা যাব মেকানিজম। তো মেকানিজমের আমরা ফার্স্ট স্টেপেই বলেছিলাম যে সেখানে সবথেকে প্রথমে যখন ও রেপ্লিকেশন প্রসেসে পার্টিসিপেট করেছে ফার্স্ট স্টেপ ছিল রেকগনিশন অফ ইনিশিয়েশন পয়েন্ট, ইজন্ট ইট? তো এই জায়গা থেকে যদি আমরা একটা রেপ্লিকেশনের পার্ট যদি একটা ডিএনএ রেসপেক্টে স্টাডি করি তাহলে দেখ সেখানে আমরা বলছি ধর এটা একটা আমার ডিএনএ স্ট্র্যান্ড ছিল। ক্লিয়ার? আর এই ডিএনএ স্ট্র্যান্ডের পোলারিটি যদি এটা এই স্ট্র্যান্ডের পোলারিটি 5' 3'
and এর পোলারিটি 3'5', and তোরা জানিস সেই দুটো স্ট্র্যান্ড পরস্পর কয়েল হয়ে রয়েছে আর তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডস গুলো ছিল, রাইট? তো এইরকম ভাবে এই ডিএনএটা রয়েছে যাদের মধ্যে এটিজিসি এরকম ভাবে বন্ড গুলো ছিল। তো একদম ইনিশিয়াল স্টেজে আমরা দেখতে পাই যে এই যে ডিএনএ কয়েল স্টেজে রয়েছে, তো ডিএনএ রেপ্লিকেশন যখন স্টার্ট হবে তার একটা সেই পার্টিকুলার সাইট আছে যাকে আমরা বলেছিলাম অরি সাইট, এন্ড এই অরি সাইট ধর এখানে, ইফ ইট ইজ অরি সাইট, তো এবার এই জায়গা থেকেই ওই হেলিকেজ অর আনবাইন্ডেজ সে স্টার্ট করে তার অ্যাক্টিভিটি, আর সে যখন অ্যাক্টিভিটি স্টার্ট করছে তার হাইড্রোজেন বন্ড গুলোকে ব্রেক করে করে ডিএনএটাকে আনবাইন্ড করতে থাকে। So unwinding of this DNA helix is done by the helicase and that break the hydrogen bond between the two strands. আর যেই মাত্র দেখ এই হাইড্রোজেন বন্ড গুলো খুলে যাবে তাহলে যে কোনো একটা পার্টের এই স্ট্রাকচারটা একটা ওয়াই শেপ স্ট্রাকচার তৈরি করবে। তো তাহলে এখন ধর আমি মনে করলাম এইখানকার হাইড্রোজেন বন্ডটা খুলে গেছে, আর এই হাইড্রোজেন বন্ড যদি খুলে যায় তাহলে এখন এই দিকে ডিএনএটা এই দুটো স্ট্র্যান্ড দুজনে থেকে সেপারেট হয়ে যাবে, and as a result they form a y shaped a fork like structure, right? আর এই যে y shaped স্ট্রাকচারটা একেই এখন আমরা বলছি replication fork, right? So this is the replication fork, and please remember this replication formation is helicase প্রচুর পরিমাণে কিন্তু এটিপি খরচ করে। আমি প্রথমেই বলেছিলাম এটা একটা এটিপি এক্সপেন্ডিচার প্রসেস। তো এবার দেখ এই জায়গা থেকে আস্তে আস্তে এই আনকয়েলিং হচ্ছে, আর এই আনকয়েলিং হবার জন্য আমরা দেখতে পাই একটা টর্শনাল স্ট্রেস সেখানে ডেভেলপ করে, এন্ড তুই ধর একটা সুতো পরপর গিট বাঁধা ছিল, তো একটা গিট খুলতে গিয়ে আমরা দেখতে পাই আরো একটাতে গিট পড়ে গেছে, ঠিক সেরকম ভাবে এখানে হাইড্রোজেন বন্ডগুলো খুলতে গেলে আমরা দেখি সেখানে একটা টর্শনাল স্ট্রেস ডেভেলপ করছে যার জন্য ডিএনএ গুলো আরো বেশি টুইস্টেড হয়ে যায়, রাইট? তো তাহলে এই যে সুপার কয়েলিং অর এই যে টুইস্টেড নেচার দ্যাট ইজ রিমুভড বাই দ্য অ্যাকশন অফ ডিএনএ গাইডেজ, এন্ড মনে রাখবি ইউক্যারিওটিক সেলে এই অ্যাক্টিভিটিটাই পারফর্ম করাচ্ছে টোপোআইসোমারেজ, এবং তার ফলে সেখান থেকে একটা নিক বা একটা কাট তৈরি হবে। হ্যাঁ, এই যে আনবাইন্ডিং ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ নাও ক্রিয়েট সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, এন্ড এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ যে এখন রেপ্লিকেশন ফর্কের এই স্ট্রাকচারটা তোরা দেখেছিস, তাহলে এই দুটো স্ট্র্যান্ড এক একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, আর এদেরকেই এখন স্টেবিলিটি দিচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে এই রেপ্লিকেশন ফর্মেশন হবার সাথে সাথে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হয়ে গেল অ্যাক্টিভ, and after the formation of single strand DNA আমরা দেখতে পাবো সেইখানে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে, but that is opposite to the parental strand, and সেই ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ 3 সে কিন্তু এই ডটার স্ট্র্যান্ড তৈরি করতে পারবে না যতক্ষণ না আরএনএ প্রাইমার গুলো সিনথেসিস হয়। সো এই জায়গা থেকে তাহলে দেখ এই স্ট্র্যান্ডের পোলারিটি 3', 5', 5', 3', তো এখন এই আরএনএ প্রাইমার গুলো এখানে সিনথেসাইজ হতে শুরু করে, এন্ড আরএনএ প্রাইমার সবথেকে প্রথমে এই ডিরেকশনে স্টার্ট হয়, রাইট? এখানে যদি এ থাকে এখানে বসবে টি, এখানে যদি জি থাকে এখানে যে বসবে সি, রাইট? তো তাহলে এই ডিরেকশনে এরকম ভাবে পরপর পরপর বসতে থাকে আরএনএ প্রাইমার, রাইট? আর এই আরএনএ প্রাইমার গুলো ফর্মেশন হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে রান করে, এন্ড দ্যাটস ওয়াই একে আমরা বলছি লিডিং স্ট্র্যান্ড হলো। কিন্তু ঠিক তার অপোজিট সাইডে প্রাইমার সিনথেসিসটা একটা ইররেগুলার প্যাটার্নে হয়, এবং তখন যে স্ট্র্যান্ডটা তৈরি হয় সেখানে দ্যাট ইজ ল্যাগিং স্ট্র্যান্ড, এন্ড দ্যাটস ওয়াই এই যে ল্যাগিং স্ট্র্যান্ড এটাকে আমরা বলছি ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড। তার কারণ
এখানে এই যে প্রাইমার গুলো একটা ডিসকন্টিনিউয়াস প্যাটার্নে তৈরি হয় এন্ড এই প্রাইমার গুলোকে এখন আমরা বলছি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্ট, রাইট? তো এই ওকাজাকি ফ্র্যাগমেন্ট ফরমেশনে সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে ডিএনএ পল 3, রাইট? এন্ড এই ফ্র্যাগমেন্ট গুলোকে পরপর জুড়তেও তারা হেল্প করবে, এই প্রাইমার গুলোকে পরপর জুড়তেও কিন্তু তারা হেল্প করে, রাইট? সো আলটিমেটলি এইগুলো জুড়ে তৈরি হয় ল্যাগিং স্ট্র্যান্ড। তো তাহলে দেখ এখন আমাদের হাতে এইখানে একটা স্ট্র্যান্ড যেটাকে আমরা বলেছি লিডিং, এটাকে বলছি ল্যাগিং স্ট্র্যান্ড। এন্ড এরপর আস্তে আস্তে এদের মধ্যেও এই হাইড্রোজেন বন্ডগুলো ফরমেশন হচ্ছে এন্ড সাইমালটেনিয়াসলি কিন্তু মনে রাখবি এই আনওয়াইন্ডিংটাও আপার সাইডে মুভ করছে, isn't it? DNA guidance continuously shows upward movement. তো তাহলে এই জায়গা থেকে আমার রেপ্লিকেশন কোন দিক থেকে স্টার্ট হয়েছিল? ইট অলওয়েজ স্টার্টস ফ্রম এই যে এই ডিরেকশনটা 5 প্রাইম 3 প্রাইম ডিরেকশন, 5 প্রাইম 3 প্রাইম ডিরেকশন, রাইট? এবং যখন দুটো স্ট্র্যান্ড পুরোপুরি তৈরি হয়ে যাবে এবং তার সাথে একেবারে টার্মিনেশন সাইটে এই রেপ্লিকেশন মেকানিজমটা গিয়ে পৌঁছবে, আলটিমেটলি আমরা দেখতে পাবো রেপ্লিকেশন প্রসেসটা স্টপ হবে, রাইট? সো এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে এই প্রসেসটা স্টপ হয়। তো এবার এই জায়গা থেকে মনে রাখবি the average rate of prokaryotic replication is 1000 nucleotide per second. prokaryotic সেলের ক্ষেত্রে 1000 নিউক্লিওটাইড পার সেকেন্ডে ও অ্যাড করা, ক্লিয়ার? বাট অ্যাকর্ডিং টু এনসিইআরটি it is 2000 base